হ্যালো ফ্রেন্ডস, তাহলে কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর ক্লাস 12-এর আমরা তাহলে কোলয়েড পড়ছিলাম, মানে পৃষ্ঠতলীয় রসায়ন যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম। তো সেখানে আগের দিন আমরা কোলয়েডের শ্রেণীবিভাগ, কোলয়েড কিভাবে প্রস্তুত করব সেইগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। এবার কোলয়েডের তো প্রস্তুত করলাম, কিন্তু কোলয়েড যে প্রস্তুত করলাম তাহলে তার ধর্মটা কিরকম, মানে তার প্রকৃতিটা কিরকম কোলয়েড যে প্রস্তুত করলাম, তাহলে সেটা দেখো সেটা কিরকম হয় না। কোলয়েড একটা ধর্ম হচ্ছে, সেটা হচ্ছে আলোক ধর্ম, বা যেটাকে আমরা টিন্ডাল প্রভাব বলতে পারি। ঠিক আছে, আলোক ধর্ম বা টিন্ডাল প্রভাব। ঠিক আছে, দেখতে পাচ্ছ? এবার দেখো এই আলোক ধর্ম বা টিন্ডাল প্রভাবটা কি। সেটা হচ্ছে ধরো অন্ধকার ঘরে একটা কোলয়েডের মধ্যে দিয়ে, যেমন ধরো কোলয়েড সিলভার সল্ট, গোল্ড সল্ট, স্টার্চ, জিলেটিন, প্রোটিন, এই সব কোলয়েডের মধ্যে দিয়ে যদি আলোক রশ্মি পাঠানো হয়, একটা লাইট যাচ্ছে, ধরো সেই কোলয়েডটার মধ্যে দিয়ে একটা লাইট পাস করছে, তখন কোলয়েড কণাগুলি দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটবে। মানে ওই যে গোল্ড সল ধরো বা সিলভার সল, যে কোনো কোলয়েডের কথাই বলছি, কোলয়েডের কণা মানে ওই ধরো গোল্ড সলের যে কণাগুলো আছে সেই কণাগুলো দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটে, এবং কোলয়েডের মধ্যে দিয়ে আলোর যে গতিপথটা পাশ থেকে দৃশ্যমান হয়, সেই ঘটনাটাই হচ্ছে টিন্ডাল প্রভাব। তাহলে অন্ধকার ঘরে একটা কোলয়েডের মধ্যে দিয়ে আলোক রশ্মি পাঠানো হচ্ছে, সেই কোলয়েডের যে কণাগুলো আছে সেইগুলো কি হচ্ছে না, আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছে। আর মানে কোলয়েডের মধ্যে দিয়েই আলোর গতিপথটা আমরা দেখতে পাচ্ছি, পাশ থেকে দৃশ্যমান হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে টিন্ডাল এফেক্ট, বা এটাই হচ্ছে কোলয়েডের একটা আলোক ধর্ম। আলোক রশ্মি যেহেতু এটাই হেল্প করছে, তাই এটা হচ্ছে একটা আলোক ধর্ম। এবার যদি বলি যে কোলয়েডীয় দ্রবণে রশ্মির যে আলোকিত গতিপথ সেটাকে বলে টিন্ডাল কোণ। ঠিক আছে, টিন্ডাল কোণ কি যদি বলে, তাহলে কোলয়েডীয় দ্রবণে রশ্মির আলোকিত গতিপথকেই বলে টিন্ডাল কোণ। এবার এই যে টিন্ডাল এফেক্টটা হবে, এটার কিছু কিছু শর্ত আছে, কিছু কিছু শর্ত মেনে এই টিন্ডাল এফেক্টটা ঘটতে পারে। যেমন দেখো, 1 নম্বর দেখো, বিস্তৃত দশার কণাগুলোর ব্যাস ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা বেশি ক্ষুদ্র হওয়া বাঞ্ছনীয় নয়। তার মানে বিস্তৃত দশা, আমরা কোলয়েডে দুটো দশা পড়েছিলাম, একটা বিস্তৃত দশা, একটা বিস্তার মাধ্যম, তাই তো? তাহলে বিস্তৃত দশার কণাগুলোর ব্যাস কখনোই যে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা থেকে বেশি ক্ষুদ্র হলে কিন্তু হবে না, সেটা হচ্ছে টিন্ডাল এফেক্টের একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমের যে প্রতিসরাঙ্কের যে পার্থক্যটা সেটা বেশি হতে হবে। ঠিক আছে, বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমের প্রতিসরাঙ্কের পার্থক্য বেশি হতে হবে। তাহলে এই পার্থক্যটা যত বেশি হবে না, এই পার্থক্য যত বেশি হবে, আলো যে বিচ্ছুরিত হচ্ছে কোলয়েডের মধ্যে দিয়ে, যখন আলোক রশ্মি পাঠাচ্ছি আলোটা বিচ্ছুরিত হচ্ছে, তাহলে সেই আলোর বিচ্ছুরণটা কি হবে না তত বেশি হবে। তাহলে বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমের প্রতিসরাঙ্কের পার্থক্য যত বেশি হবে, আলোর বিচ্ছুরণটা ততই বেশি হবে। এবার এই এফেক্টগুলো, শর্ত মেনে যে এফেক্টগুলো হচ্ছে কোলয়েড, তার মানে এর কিছু অ্যাপ্লিকেশন আছে। এর অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে টিন্ডাল প্রভাবের ব্যবহার, মানে টিন্ডাল এফেক্টটা কোথায় কোথায় আমাদের কাজে লাগছে। কোনো দ্রবণ, ধরো প্রকৃত দ্রবণ না সেটা প্রলম্বন নাকি কোলয়েডীয়, সেটা কিন্তু আমরা টিন্ডাল এফেক্টের মাধ্যমে জানতে পারবো। কিভাবে না, ধরো তুমি একটা দ্রবণ নিলে, স্যাম্পেল নিলে, সেটা জানো না যে সেটা কোলয়েডীয় না প্রকৃত। তাহলে যদি কোলয়েডীয় হয় তাহলে সেই আলোক রশ্মি পাঠিয়ে দেখবো আমরা ওই দ্রবণের মধ্যে দিয়ে, মানে আননোন একটা স্যাম্পেল, আননোন স্যাম্পেলের মধ্যে দিয়ে আলোক রশ্মি পাঠাবো। তাহলে দেখবো যদি আলোর বিচ্ছুরণ ঘটে এবং সেটা কণাগুলো যদি আমরা পাশ থেকে দেখতে পাই, দৃশ্যমান হয়, তার মানে সেখানে টিন্ডাল এফেক্ট ঘটলো, তার মানে সেটা কোলয়েডীয় দ্রবণ। কিন্তু প্রকৃত দ্রবণের ক্ষেত্রে এটা হবে না। তাহলে টিন্ডাল প্রভাবের মাধ্যমে আমরা কোনো দ্রবণ প্রকৃত না কোলয়েডীয় সেটা জানতে পারবো। এছাড়া দেখো,
এই প্রভাবকে কাজে লাগিয়ে পরবর্তীকালে পরা অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয়েছে। তাহলে পরা অনুবীক্ষণ যন্ত্র তাহলে টিন্ডাল এফেক্টের মাধ্যমে কিন্তু আবিষ্কার করা গেছে। এটা ছিল আমাদের টিন্ডাল প্রভাব বা টিন্ডাল এফেক্ট, যেটা হচ্ছে কোলয়েডের একটা আলোকীয় ধর্ম, যেটাকে বলে আলোক রশ্মির সাহায্যে ঘটছে, তাই এটা একটা আলোকীয় ধর্ম। নেক্সট আর একটা যে ধর্ম আছে সেটা হচ্ছে গতীয় ধর্ম। আলোক ধর্ম হলো, আর একটা হচ্ছে গতীয় ধর্ম। তার মানে এখানে থেকে আমরা বুঝতেই পারছি তার মানে এটা একটা গতিপথের ব্যাপার আছে এর মধ্যে। তাহলে ব্রাউনীয় গতি বলছে, বিজ্ঞানী রবার্ট ব্রাউন এই গতিটা সম্পর্কে মেন যে ব্যাপারটা সেটা বলেছিলেন, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে, সেই ওনার নাম অনুসারেই এটার নাম হয়েছে ব্রাউনীয় গতি। 1827 খ্রিস্টাব্দেই উনি এই ব্রাউনীয় গতি ধর্মটা ব্যাপারে বলেছিলেন। সেটা ছিল যে কোলয়েডের বিস্তার মাধ্যমে কোলয়েড কণার বিরামহীন ইতস্তত ও বিক্ষিপ্ত বিচরণকেই ব্রাউনীয় গতি বলছি। তাহলে কোলয়েডের বিস্তার মাধ্যম ধরো গোল্ড সলের কণাগুলো ধরো জলের মধ্যে বিস্তৃত আছে, তার মানে এদের বিস্তার মাধ্যম কি জল। তার মানে ধরো জলের কণা, আমি বলছি জল যদি বিস্তার মাধ্যম ধরে নিই, তাহলে কোলয়েডের বিস্তার মাধ্যমে ধরে নিচ্ছি জল। তাহলে কোলয়েড কণার যে বিরামহীন ইতস্তত একটা বিক্ষিপ্ত বিচরণ করবে, সেটাই হচ্ছে তার ব্রাউনীয় গতি। এই গতির কারণ কি তাহলে? এই গতির মেন কারণ হচ্ছে বিস্তার মাধ্যমের অণু, তার মানে জল কণার যে অণুগুলো আর কোলয়েড কণার অণুগুলোর মধ্যে অসম সংঘর্ষ হচ্ছে, তার ফলে এই গতিপথের সৃষ্টি হচ্ছে। তাহলে ব্রাউনীয় গতির মেন কারণ এখানে দেখো কোলয়েড কণা রয়েছে, ঠিক আছে, আর এইগুলো হচ্ছে বিস্তার মাধ্যমের কণা। এই যে রেড অ্যারো দিয়ে যেটা লেখা আছে, রেড দিয়ে দিয়ে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে বিস্তার মাধ্যমের কণা আর কোলয়েড কণা। এই কোলয়েড কণা আর বিস্তার মাধ্যমের কণার একটা অসম সংঘাত সৃষ্টি হচ্ছে, আর কোলয়েড কণার গতির দিকটা দেখো এখানে অ্যারো দিয়ে দেখানো আছে। এর ফলেই কিন্তু ব্রাউনীয় গতি সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, কেন হচ্ছে বলো তো? এই যে বিস্তার মাধ্যমের যে অণুগুলো, তো ইতস্তত একটা বিক্ষিপ্ত বিচরণ করছে বিরামহীন, মানে কোনো বিরাম ছাড়াই এরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বেড়াচ্ছে। তাহলে তখন কি হচ্ছে, ওই কোলয়েড কণাগুলোর ওপর নানান দিক থেকে তো ধাক্কা মারবে না, এটা তো বিক্ষিপ্ত এদের চলনটা, তাই জন্য এরা কোলয়েড কণার ওপর নানান দিক থেকে ধাক্কা মারছে। তার ফলে কি হচ্ছে, কোলয়েড কণার তো আকার ছোট হয় না, কোলয়েড কণার যেহেতু আকার ছোট হচ্ছে, তাই যে কোনো ধরো একটা কণার ওপর ওই বিস্তার মাধ্যমের কণাগুলো দ্বারা যে একটা ঘাত, সেটা হচ্ছে কি, সেটা প্রযুক্ত হচ্ছে, ফলে কি হচ্ছে একদিকেই ধাবিত হচ্ছে। হ্যাঁ, এই কারণেই কিন্তু একটা অসম সংঘর্ষ তৈরি হচ্ছে কোলয়েড কণা আর বিস্তার মাধ্যমের কণাগুলোর মধ্যে, তখন এই ব্রাউনীয় গতিপথ সৃষ্টি হচ্ছে। প্রলম্বনে কিন্তু কোলয়েড কণার সাথে হচ্ছে, কিন্তু প্রলম্বন প্রকৃত দ্রবণ বলো, প্রলম্বনের সাথে কিন্তু হয় না, প্রলম্বনের কণার আকার তো বড়, এর ফলে কি হয় একটা মানে এদের গতিপথটা সমান আর বিপরীতমুখী হয়, এদের মধ্যে কিন্তু কোনো অসম সংঘর্ষ হয় না, এদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে সবটাই সমান সংঘর্ষ, সুষম বলতে পারা যায় ভালো কথায়, সুষম সংঘর্ষ হচ্ছে। এবার দেখো ব্রাউনীয় গতির তাৎপর্য কি, তাহলে তাহলে এই ব্রাউনীয় গতিকে বলা যায় এটার অ্যাপ্লিকেশনও বলতে পারি, তাৎপর্য না বলে আমরা অ্যাপ্লিকেশনও বলতে পারি। তাহলে ব্রাউনীয় গতি কে কাজে লাগিয়ে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা কিন্তু নির্ণয় করতে পারবো। তাহলে ব্রাউনীয় গতি পরিমাপ করে দেখো লেখা আছে অ্যাভোগাড্রোর সংখ্যা নির্ণয় করা যায়। 2 নম্বর দেখো আণবিক গতীয় তত্ত্ব, অণুসমূহের বিরামহীন যে গতির সর্বোৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এই ব্রাউনীয় গতি। এছাড়া ব্রাউনীয় গতির সাহায্যে আমরা কোলয়েডের স্থায়িত্ব প্রদান করতে পারি। এখান থেকে তোমাদের যে কোয়েশ্চেনটা একটা হোমওয়ার্কের মধ্যেই দিয়েছি, সেটা হচ্ছে সালফার জলে ব্রাউনীয় গতি প্রদর্শন করে কিন্তু কার্বন ডাই সালফাইড করে না, কেন? সালফার জলে ব্রাউনীয় গতি প্রদর্শন করছে কিন্তু কার্বন ডাই সালফাইড করে না, এর কারণ কি? এটা তোমরা আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা এটা ভালো করে পড়ে ব্রাউনীয় গতি সম্পর্কে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9804265101 এই নাম্বারে সেন্ড করে দেবে।
নেক্সট আর একটা ধর্ম দেখো কোলয়েডের, সেটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস বা তড়িৎ সঞ্চালন যেটাকে বলে। ইলেকট্রোফোরেসিস মানে কি না, ইলেকট্রোফোরেসিস হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কোলয়েড কণার কোনো একটা নির্দিষ্ট তড়িৎদ্বারের দিকে গমন করাকে, মানে নির্দিষ্ট তড়িৎদ্বার, তার মানে সেটা ক্যাথোড হতে পারে আবার অ্যানোডও হতে পারে। তাহলে তড়িৎ ক্ষেত্র মানে একটা চার্জ দেয়া হচ্ছে সেখানে কোলয়েড কণার মধ্যে, চার্জটা দেওয়ার ফলে ওই কণাগুলো একটা যদি ক্যাথোডের দিকে গমন করে তখন তাকে বলবো ক্যাটাফোরেসিস, আর যদি বলে অ্যানোডের দিকে গমন করছে তাহলে সেটাকে বলবো অ্যানাফোরেসিস। তাহলে দেখো সেটাই লিখেছি, সেটা হচ্ছে একটা ইলেকট্রোফোরেসিস তাহলে দু রকমের হতে পারে, একটা হচ্ছে ক্যাটাফোরেসিস, একটা হচ্ছে অ্যানাফোরেসিস। তাহলে ক্যাটাফোরেসিস কখন বলবো, যখন সেটা ক্যাথোডের দিকে গমন করবে, আর যখন সেটা অ্যানোডের দিকে যাবে তখন সেটা হবে অ্যানাফোরেসিস। যেমন দেখো ফেরিক হাইড্রক্সাইড সলের কণা, এই যে দেখো ফেরিক হাইড্রক্সাইড মানে FeOH এর হোল 3 যে সলের কণাটা সেটা ধনাত্মক আধানগ্রস্ত হয়, আর আর্সেনিয়াস সালফাইড এই সলের কণাটা AS2S3 এটা ঋণাত্মক আধানগ্রস্ত হয়। তাহলে ক্যাথোডের দিকে যেহেতু যায় তাই এরা ক্যাটাফোরেসিস দেখায়, আর আর্সেনিয়াস সালফাইড সলের কণা ঋণাত্মক আধানগ্রস্ত হয়, এরা অ্যানোডের দিকে যায় তাই এরা অ্যানাফোরেসিস দেখায়। এবার এই ইলেকট্রোফোরেসিসেরও কিছু অ্যাপ্লিকেশন আছে, মানে কোথায় কোথায় এই ইলেকট্রোফোরেসিস প্রসেসটা আমরা কাজে লাগাতে পারবো। সেটা হচ্ছে দেখো বিস্তৃত দশার আধানের প্রকৃতি নির্ণয়, যেটা এই মাত্র বললাম, তা সেটা ধনাত্মক আধানগ্রস্ত নাকি ঋণাত্মক আধানগ্রস্ত সেইটা তাহলে আমরা এই ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে জানতে পারবো এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে। এছাড়া ধরো কলকারখানার চিমনি থেকে নির্গত ধোঁয়া, চিমনি থেকে তো অনেক ধোঁয়া নির্গত হয়, সেইটার মধ্যে যে কোলয়েডীয় একটা কার্বন কণা থাকে সেটাকে থিতিয়ে নিলাম, মানে অধক্ষিপ্ত করে নিলাম যেটাকে বলে, সেটাকে অধক্ষিপ্ত করে বায়ুকে যে দূষণমুক্ত করার জন্য একটা কটরেল অধক্ষেপক, কটরেল অধক্ষেপক, এটা থেকে কোয়েশ্চেন আসে প্রায়, যে কটরেল অধক্ষেপক নামক যন্ত্রটা ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তাহলে এই যন্ত্রের সাহায্যে তাহলে কলকারখানার চিমনি থেকে যে নির্গত ধোঁয়া আছে তার মধ্যে কার্বন কণা আছে সেটাকে অধক্ষিপ্ত করে নিয়ে বায়ুটাকে দূষণ মুক্ত করছে, সেটাকে কটরেল অধক্ষেপক নামক যন্ত্রের সাহায্যে করছে। সেই যন্ত্রটায় ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়াটাকে অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, এইভাবে তাহলে ইলেকট্রোফোরেসিসের আমরা অ্যাপ্লিকেশন পড়ে নিলাম। তাহলে আমরা আজকে পড়লাম যেটা, সেটা হচ্ছে কোলয়েডের ধর্ম, আলোকীয় ধর্ম, গতীয় ধর্ম, আর আমাদের ইলেকট্রোফোরেসিস বা তড়িৎ সঞ্চালন যেটা। আলোক ধর্মের মধ্যে পড়লাম টিন্ডাল এফেক্ট, এখান থেকে এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে টিন্ডাল এফেক্ট কি, টিন্ডাল এফেক্টের শর্তগুলো লেখো, দুটো শর্ত লেখো, এবং টিন্ডাল এফেক্টের ব্যবহার, টিন্ডাল প্রভাবের ব্যবহারগুলো উল্লেখ করো, বা কোথায় কাজে লাগে টিন্ডাল এফেক্ট সেটা উল্লেখ করো। এটা খুব ভালো একটা কোয়েশ্চেন ফর বোর্ড লেভেল। ব্রাউনীয় গতি থেকে তো অবশ্যই কোয়েশ্চেন আসতেই পারে যে ব্রাউনীয় গতি কি, আর কারণটা তো জেনে রাখা অবশ্যই ভালো। 1 নম্বরের যদি দেয় ব্রাউনীয় গতির কারণ, তাহলে ওই বিস্তার মাধ্যমের অণু আর এই কোলয়েড কণার মধ্যে যে অসম সংঘর্ষ, এর ফলেই ব্রাউনীয় গতি সৃষ্টি হয় বলে এই ড্রটা করে দিলেই হবে। আর যেটা আমি এক্সপ্লেন করে বললাম যে কেন হচ্ছে ব্যাপারটা, যে বিস্তার মাধ্যমের অণুগুলোর একটা ভ্রাম্যমান থাকে বলে, কণাগুলো কোলয়েড কণায় তারা নানান দিক থেকে ধাক্কা মারে, এই কোয়েশ্চেনটা যখন 2 মার্কস থাকবে তখন এই অ্যান্সারটা মানে ব্রাউনীয় গতির কারণ হিসেবে লিখতে পারা যায়, কিন্তু 1 নাম্বার থাকলে শুধু এটা ড্র করে জাস্ট 1 লাইন লিখে দিলেই হবে। আর ব্রাউনীয় গতির তাৎপর্য কি, 2 নাম্বার থাকলে 2 লিখলেই হবে, যে কোনো 2 তোমরা এখান থেকে লিখতে পারো। আর এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট, যে সালফার জলে ব্রাউনীয় গতি যদি একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন দেয় তখন কিন্তু এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট খুব। এটা তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারটাই লিখে পাঠাবে। এবার নেক্সট দিনকে আমি তার মধ্যে যদি কেউ না পারো তাহলে নেক্সট দিনকে আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা ডিসকাস করে দেবো। ঠিক আছে, আর ইলেকট্রোফোরেসিসের প্রয়োগ বা কোথায় কাজে লাগে বা কোথায় ব্যবহৃত হয় ইলেকট্রোফোরেসিস, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে নেক্সট দিনকে আমরা
আর আরেকটা যেটা আছে এমনি ওটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তাও জেনে রাখা ভালো, যে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কোনো একটা নির্দিষ্ট তড়িৎদ্বারের দিকে কোলয়েডের যে বিস্তার মাধ্যমের গমন, ফর এক্সাম্পল যে ওয়াটার যদি তড়িৎ ক্ষেত্রের প্রভাবে একটা নির্দিষ্ট তড়িৎদ্বারের দিকে গমন করে, সেটাকে বলছে যে এই যে যাচ্ছে যে, সেটাকে ইলেকট্রো অসমোসিস মানে তড়িৎ অভিস্রবণ বলে। এই 1 মার্কসের এটা ধরে রাখো আসতে পারে। ঠিক আছে, তাহলে নেক্সট দিনকে আমরা ওই সংরক্ষক কোলয়েড, যেগুলো তোমাদের কয়েকটা খুব অল্পই বাকি আছে, আমাদের নেক্সট ক্লাসেই এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। ওকে, এটা ভালো করে পড়ে নিও, আর নেক্সট ক্লাসে আমরা মানে ফাইনাল যে পার্টটা সেটা আলোচনা করব। ওকে, বাই, থ্যাংক ইউ।